আসসালামু আলাইকুম। আমি আজকে বায়োলজির ১০ম অধ্যায় সমন্বয় নিয়ে আমি একটু আলোচনা করব। কারণ এই অধ্যায়টা অনেক স্টুডেন্টের কাছে যথেষ্ট কঠিন মনে হয়। কারণ খুবই কঠিন কিছু বিষয়-আশয় এই অধ্যায়ে আলোচনা করা আছে। তো দেখা যাক, আমি আজকে বিশেষ করে মস্তিষ্ক এবং গ্রন্থির কিছু বিষয়-আশয় আলোচনা করব। আশা করি এই টপিক দুটো স্টুডেন্টদের কাছে একটু হলেও ইজি হবে। তো আমার পরিচয় হচ্ছে, আমি মাহিদুল হাসান সাব্বির, কুষ্টিয়া মেডিকেল কলেজ MBBS ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। আচ্ছা, তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে হেডিং দিয়ে দিয়েছি আমি যে অধ্যায় 10, যেটাতে সমন্বয়, আমরা মস্তিষ্ক, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনাটা আমি চেষ্টা করব খুব সংক্ষেপে এবং সহজভাবে করার। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র টোটালি এই স্নায়ুতন্ত্র অংশটাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয়। তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনটা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আবার দুইটা অংশে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। ঠিক আছে? আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটাই, প্রান্তীয় স্নায়ুতন্ত্রকেও আবার দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে করটিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ু। তো আমাদের আজকে মেইন আলোচনার টপিক যেটা, সেটা হচ্ছে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এটা নিয়েই আজকে আমরা সর্বোচ্চ আলোচনাটা করব। কারণ একাডেমিকে বা বোর্ড পরীক্ষাতে এই অধ্যায় থেকে যে কোয়েশ্চেনগুলো হয়, সেই অধিকাংশ কোয়েশ্চেনই এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রিলেটেড কোয়েশ্চেনগুলোই হয়ে থাকে। প্রান্তীয় স্নায়ুতন্ত্র থেকে খুব একটা আমরা সিকিউ কোয়েশ্চেন দেখতে পাই না। আচ্ছা, তাহলে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে মস্তিষ্ক টপিকটা আছে, এই মস্তিষ্ক টপিক নিয়ে আমরা এখন আমাদের প্রাথমিক আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন মস্তিষ্ককে আমি এখানে কয়েকটা অংশে ভাগ করেছি। দেখেন, মস্তিষ্ক তিনটা অংশে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো এই নামগুলো আমাদের আগে জানতে হবে যে মস্তিষ্ককে তিনটা অংশে ভাগ করা যায়, অগ্র, মধ্য এবং পশ্চাৎ। খেয়াল করেন, অগ্র মস্তিষ্কের এখানে আমি ইংলিশ নামটাও দিয়ে দিয়েছি। অগ্র মস্তিষ্ককে বলা হয় ফোরব্রেইন বা প্রোজেনসেফালন। এই ফোরব্রেইন বা প্রোজেনসেফালন, এই নামগুলো আমরা মুখস্থ রাখবো, কারণ এমসিকিউতে যদি আমাদের টার্মটা চেঞ্জ করে দেয়, অগ্র মস্তিষ্ক না বলে ফোরব্রেইন বা প্রোজেনসেফালন দেয়, তাহলে যেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে বা আমরা টপিকটা ধরতে পারি। আচ্ছা, এরপরে দেখেন, অগ্র মস্তিষ্ক নিয়ে আমরা একটু বিস্তর আলোচনায় যাই। সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ককে আবার তিনটা অংশে ভাগ করা যায়। একটা সেরিব্রাম, আচ্ছা দেখেন, অগ্র মস্তিষ্ককে আবার তিনটা অংশে ভাগ করা যায়, যেমন সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। তো সেরিব্রাম যেটা, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের সবচাইতে বড় অংশ। সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। আমি এটাও বলতে পারি, মস্তিষ্কের যতগুলো খণ্ড আছে, এই প্রত্যেকটা খণ্ডের মধ্যে এই সেরিব্রাম হচ্ছে সবচাইতে বড় অংশ। তাহলে আমি বলতে পারি মস্তিষ্কের সবচাইতে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম। এখন এটাকে যদি আমি পার্সেন্ট হিসেবে ব্যাখ্যা করতে যাই, এই টপিকটা আপনাদের বইয়ে নাই, তো আপনারা এটা এমসিকিউয়ের জন্য একটু রেখে দিবেন। সেটা হচ্ছে সেরিব্রামকে মোট আমাদের দেহের মস্তিষ্কের যে ওজন, সেরিব্রামকে আমরা পার্সেন্ট হিসেবে যদি এখন তুলনা করতে যাই, তাহলে আমরা বলতে পারি সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের মোট ওজনের 80%। মোট ওজনের 80%। সেরিব্রাম হচ্ছে মোট ওজনের 80%। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে যদি আমাদের কারো মস্তিষ্কের ওজন 2 কেজি হয়, তাহলে আমাদের সেরিব্রামের ওজনটাই হচ্ছে কত? 1 কেজি 600 গ্রাম। ঠিক আছে? তাহলে 80% হচ্ছে সেরিব্রাম টোটাল মস্তিষ্কের
পুরো অংশ জুড়ে অবস্থান করতেছে। এখন এই সেরিব্রামের আমরা কয়েকটা অংশ বা খণ্ডাংশ এগুলো একটু ব্যাখ্যা দেখব। যেমন আমি যদি একটু ফাঁকা জায়গায় ব্যাখ্যা করি, সেরিব্রামকে দুটি লোবে ভাগ করা যায় বা দুইটা অংশে ভাগ করা যায়, একটা ডান আর একটা হচ্ছে বাম। ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। তাহলে এগুলোকে আমি বলতেছি হেমিস্ফিয়ার। তাহলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন এই দুইটা খণ্ডাংশ মাঝখানে একটা ব্যবধায়কের মাধ্যমে বা একটা স্নায়ুজালকের মাধ্যমে যুক্ত থাকে। এই স্নায়ুজালকটার নাম কি? এই স্নায়ুজালকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই স্নায়ুজালকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তাহলে আমরা বলতে পারলাম যে সেরিব্রামের দুইটা অংশ, একটা হচ্ছে ডান আর একটা বাম, এগুলোকে আমরা বলি হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ার কথার অর্থ হচ্ছে অর্ধাংশ। তাহলে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেই দুইটা পরস্পর যুক্ত হয়ে থাকে কর্পাস ক্যালোসাম দিয়ে। কর্পাস ক্যালোসাম জিনিসটা কি? কর্পাস ক্যালোসাম জিনিসটা হচ্ছে একটা স্নায়ুজালক বা স্নায়ুর গুচ্ছ, একটা স্নায়ুজালক বা স্নায়ুর গুচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, যে চিত্রটা এখানে চোখের ইমোজি দেওয়া আছে। তো এই চিত্রে দেখতে পাচ্ছ এই পুরো অংশটাই হচ্ছে সেরিব্রাম। এই পুরো অংশটা হচ্ছে সেরিব্রাম। যে সেরিব্রামটা যদি আমরা সামনের দিক থেকে দেখি তখন সেটা চিত্রটা হবে অনেকটা এইরকম। এটা চিত্রটা অনেকটা এইরকম দেখাবে। এটা হচ্ছে আমাদের সামনের থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সামনে থেকে ব্রেনের চিত্র। এটা হচ্ছে ডান সেরিব্রাম, এটা হচ্ছে বাম সেরিব্রাম। আর মাঝখানে একটা স্নায়ুজালক আছে যেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। আশা করি তোমরা সেরিব্রামের এই অংশটা ক্লিয়ার হয়েছ। এখন দেখো, তোমরা বইয়ে হয়তো বা পাবা, সেটা হচ্ছে সেরিব্রামের দুইটা অঞ্চলে দুই ধরনের নামকরণ করা হয়। কীরকম? বাইরের দিক থেকে যেটা দেখতে পাওয়া যায় এটাকে বলা হয় গ্রে ম্যাটার। এটাকে বলা হয় গ্রে ম্যাটার, কারণ এটার বর্ণ হচ্ছে ধূসর। এটার বর্ণ হচ্ছে ধূসর বর্ণ। আর যেটা ভিতরের দিকে থাকে সেই ভিতরের দিকের অঞ্চলটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। কি ম্যাটার? হোয়াইট ম্যাটার, কারণ এটার ভিতরের রং হচ্ছে সাদা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এটার ভিতরের অংশটা হচ্ছে সাদা রঙের বা সাদা বর্ণের, এজন্য এটার ভিতরের নাম হচ্ছে হোয়াইট ম্যাটার এবং বাইরের অংশের নাম হচ্ছে গ্রে ম্যাটার, কারণ বাইরের অংশটার রং হচ্ছে ধূসর বর্ণের। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে যেটা গ্রে ম্যাটার আমরা বলছি, এই গ্রে ম্যাটারটা যেহেতু বাইরের দিকে অবস্থান করতেছে এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে কর্টেক্স। তো এটাকে, যেহেতু এটা সেরিব্রামের অংশ, এই জন্য এটাকে আমরা বলতে পারি সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে? আর সেরিব্রাল কর্টেক্সটা ধূসর রঙের হওয়ার কারণ হচ্ছে এর ভিতরে নিউরনের কোষদেহ অবস্থান করে। কি অবস্থান করে? এর ভিতরে নিউরনের কোষদেহ অবস্থান করে, কারণ নিউরনের কোষদেহের রং হচ্ছে ধূসর বর্ণের, যার কারণে এটা গ্রে কালারের হয়। এজন্য এটাকে আমরা গ্রে ম্যাটার বলি, এটাকে আমরা সেরিব্রাল কর্টেক্সও বলি, আর এখানে থাকে হচ্ছে নিউরনের কোষদেহ। আচ্ছা, তাহলে সেরিব্রাল কর্টেক্স যদি বাইরের অংশ হয় তাহলে ভিতরের অংশটাকে আমরা কি বলতে পারি? ভেতরের অংশকে আমরা বলবো সেরিব্রাল মেডুলা। ভেতরের অংশকে আমরা কি বলতে পারি? সেরিব্রাল মেডুলা। এখন বাইরের অংশ যদি ধূসর রঙের হওয়ার কারণ কোষদেহ হয়, তাহলে এটা হোয়াইট ম্যাটার বা সাদা হওয়ার কারণ কি? এটা সাদা হওয়ার কারণ হচ্ছে এখানে সবগুলো থাকে হচ্ছে অ্যাক্সন। এখানে অবস্থান করে হচ্ছে নিউরনের অ্যাক্সন। তাহলে আমরা বলতে পারলাম যে সেরিব্রামের বাইরের দিকে কোষদেহ থাকে যেটা ধূসর বর্ণের, এজন্য এটার রং হয় ধূসর, তাই এটা গ্রে ম্যাটার। এটার আরেক নাম হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। আর ভিতরের দিকে অ্যাক্সন থাকে, যে অ্যাক্সনের রং হচ্ছে সাদা, এজন্য এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার অথবা সেরিব্রাল মেডুলা। এটাই হচ্ছে আমাদের সেরিব্রামের স্ট্রাকচার। অ্যান্ড সেরিব্রামের ক্ষেত্রে কাজ বলতে হবে, আমরা সেরিব্রামের কাজ
এভাবে মাথায় রাখবো যে সেরিব্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয় কীরকম। যেমন একদম যদি আমি বলি একটা মানুষের যেটা একদম গ্রস কাজকর্ম, যেমন চিন্তা, তারপরে বাকশক্তি, এরপরে চেতনা, এরপরে ঐচ্ছিক পেশির কার্যকলাপ। তাহলে বলতে পারি কি চিন্তা, চেতনা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ। তাহলে সেরিব্রামের ক্ষেত্রে কাজ হচ্ছে চিন্তা, চেতনা, বাকশক্তি, ঐচ্ছিক পেশির কার্যকলাপ। এই কয়েকটা বলতে পারলেই আমাদের জন্য যথেষ্ট। এবার আমরা আসি থ্যালামাস। থ্যালামাসের ক্ষেত্রে বেশ কিছু কাজ আমাদের মনে রাখতে হবে। কি কি কাজ মনে রাখতে হবে? যেমন চাপ, স্পর্শ, যন্ত্রণা, ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা। ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা। তো এই জিনিসগুলো মোটামুটি বলতে পারলেই হবে। চাপ, স্পর্শ, যন্ত্রণা, ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে তোলা, এই কাজগুলো করে হচ্ছে থ্যালামাস। এবার আসে একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে থাকে। তবে এখানে মূল কথা হচ্ছে এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। এই কথাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক অথবা জৈবিক ঘড়ি। বায়োলজিক্যাল ক্লক অথবা জৈবিক ঘড়ি। তো হাইপোথ্যালামাস নিয়ে আমরা আরেকটু বিস্তর আলোচনা করি। সেটা হচ্ছে এই হাইপোথ্যালামাস যেটা, এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। এরপর ঘাম, ঘুম, রাগ, ভালো লাগা, ঘৃণা, এসবের প্রকাশ ঘটায়। আবেগ নিয়ন্ত্রণ করে, ঘাম, ঘুম, রাগ, ভালো লাগা, ঘৃণা এসবের প্রকাশ ঘটায়। এছাড়াও একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে এটার, সেটা হচ্ছে এটা পিটুইটারি নামক যে গ্রন্থিটা আছে, এই পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো হাইপোথ্যালামাসের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। সেটা হচ্ছে এটা পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করতেছে, আর এই কাজগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই এটা মনে রাখতে হবে যে হাইপোথ্যালামাসকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি। ওকে, তাহলে এখন আমাদের টপিক হচ্ছে অগ্র মস্তিষ্ক শেষ, আমরা এখন যাব হচ্ছে মধ্য মস্তিষ্কে। তো মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে কি আছে আমরা দেখি। মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে আমাদের আহামরি তেমন কোনো ব্যাখ্যা জানার দরকার নেই। মধ্য মস্তিষ্কের থেকে আমরা শুধু জানবো যে এটাকে মিড ব্রেন বলা হয়, ইংলিশ টার্ম, আরেকটা হচ্ছে মেসেনসেফালন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এবার ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে কয়টা অংশে ভাগ করা যায়? তিনটা। কি কি? সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। এবার আসো আমরা সেরেবেলাম নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে বলেছিলাম যে অগ্র মস্তিষ্কের মধ্যে সবচাইতে বড় অংশ হচ্ছে সেরেব্রাম। এমনকি এটাও বলেছিলাম যে মস্তিষ্কের মোট ওজনের 80% পরিবহন করে সেরেব্রাম। এখন এখানে যদি আমরা বলি এই সেরেবেলামটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। কোন মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ? পশ্চাৎ মস্তিষ্কের। পশ্চাৎ মস্তিষ্কের আমরা বলতে পারি এটা 80% গঠন করে। এখন এই সেরেবেলামের ক্ষেত্রেও এটা দুইটা খণ্ড অবস্থিত। সেরেবেলামকেও দুইটি খণ্ড বিশিষ্ট।
সেরেবেলামও দুইটি খণ্ড বিশিষ্ট, ডান সেরেবেলাম এবং বাম সেরেবেলাম। আচ্ছা, তো যদি কেউ অতিরিক্ত কিছু জানতে চাও সেটা হচ্ছে সেরেবেলামের ওজনটা তোমরা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে 150 গ্রাম। এবার আসো আমরা কিছু গুরুত্বপূর্ণ কথায় আসি, সেটা হচ্ছে সেরেবেলাম এমন একটা অংশ বা এমন একটা পার্ট মস্তিষ্কের যেটা কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। যেমন আমাদের হাঁটা চলা নিয়ন্ত্রণ করে। হাঁটা চলা বলতে কি বোঝাচ্ছে? হাঁটা চলার ক্ষেত্রে একটা ভারসাম্য থাকা জরুরি। এই হাঁটা চলার ভারসাম্যটা সে নিয়ন্ত্রণ করতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ কারো যদি সেরেবেলামে সমস্যা থাকে সে সঠিকভাবে বা ঠিকভাবে হেঁটে যাইতে পারবে না। এরপরে কথা বলার বা বাচন ভঙ্গি নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বলতে পারতেছি যে কারো যদি সেরেবেলামে সমস্যা থাকে তাহলে সে ঠিকভাবে কথা বলতে পারবে না। ঠিক আছে, তাইলে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের বোর্ডে বেশ কয়েকবার আসছে। সেটা হচ্ছে হাঁটা চলার ভারসাম্য নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? হাঁটা চলার ভারসাম্য বা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এমসিকিউতে এভাবে আসতে পারে। তাহলে সেরেবেলাম থেকে আমরা এই জিনিসটা মনে রাখবো, আর অতিরিক্ত ইনফরমেশন হিসেবে আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে পারি। এগুলো তোমরা এখনও মাথায় রাখতে পারো, এমসিকিউতে কাজে আসতে পারে। ইনফ্যাক্ট এইচএসসিতে যখন তোমরা উঠবা তোমাদের জন্য এই জিনিসগুলো ফরজে আইন হয়ে যাবে, মানে জানতেই হবে, মাস্ট অ্যান্ড মাস্ট। ওকে, এবার আসি আমরা পন্স এবং মেডুলা অবলঙ্গটাতে। তো পন্সের ক্ষেত্রে কি আছে? পন্সের ক্ষেত্রে আমরা জাস্ট মনে রাখবো যে এটা বিভিন্ন শারীরতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন যেমন আমি বলতে পারি শ্বসন। ঠিক আছে, শ্বসন নিয়ন্ত্রণ করে। এরপরে রক্ত সংবহনে হেল্প করে। এই দুইটা আমরা বলতে পারি খুব গুরুত্বপূর্ণভাবে। এরপরে যদি আমরা বলি মেডুলা অবলঙ্গটার কাজ কি? মেডুলা অবলঙ্গটার কাজ আমরা বলতে পারি করটিক স্নায়ুর উৎপত্তিস্থল। কত থেকে কত? শেষ 8 জোড়া। শেষ 8 জোড়া করটিক স্নায়ুর উৎপত্তিস্থল হিসেবে কাজ করে। আমরা করটিক স্নায়ু নিয়ে কিছু কথা শেষের দিকে বলবো। আচ্ছা, আর কি কাজ করে? এটাও পাশাপাশি ফুসফুস, যকৃৎ এসবের কাজ নিয়ন্ত্রণ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা মেডুলা অবলঙ্গটার কিছু কাজ দিয়েছি, এখানে আমরা পন্সের কিছু কাজ দিছি, এখানে সেরেবেলামের কিছু কাজ দিছি। তোমরা যদি রিটেনে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয় যে পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলোর নাম লিখো এবং তাদের কাজ বর্ণনা করো, বা উদ্দীপকে কোনোভাবে তোমাকে পশ্চাৎ মস্তিষ্ক বুঝিয়ে দিয়েছে, তখন তোমাকে পশ্চাৎ মস্তিষ্কের গুরুত্ব বর্ণনা করতে বলছে, ওই পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে তখন তুমি এই জিনিসগুলো লিখে দিতে পারো, সেরেবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গটা। তারপরে এগুলোর এই কাজগুলো তুমি ব্যাখ্যা করতে পারো। এই কাজগুলাই কিন্তু তার গুরুত্ব বহন করে। আর এই কাজগুলো যদি কোনো কারণে সেরেবেলাম, পন্স, মেডুলা এগুলো সমস্যা হয় বা অস্বাভাবিক হয় বা কোনো রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে এই কাজগুলো সম্পাদন করতে সে পারবে না, মস্তিষ্কটা পারবে না। তাহলে অবশ্যই তাদের গুরুত্বটা কি তুমি সেটা বুঝতে পারতেছো, যে এগুলা উপস্থিত থাকলে এই কাজগুলো হবে, যদি না থাকে তাহলে এই কাজগুলো হবে না। তো সুতরাং তাদের গুরুত্ব হচ্ছে এগুলোই। সেমভাবে
যদি অগ্রমস্তিষ্ক থেকে কোয়েশ্চেন আসে তাহলে অগ্রমস্তিষ্কের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে অগ্রমস্তিষ্কের ক্ষেত্রে সেরিব্রাম বড় অংশ, এটা মোট ওজনে 80% গ্রহণ করে, আর কাজগুলো এখানে আমি দিয়ে দিছি। আর সেরিব্রামের ক্ষেত্রে যদি আরও কিছু অ্যাড করতে চাও, এখানে ডান বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারের নাম বলে দেওয়া আছে, মাঝখানে একটা ব্যবধায়ক দ্বারা এটা পার্থক্য থাকে যেটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে একটা স্নায়ুজালক। আর সেরিব্রামের বাইরের লেয়ারকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, যেটা কোষ দেহ দিয়ে গঠিত, এই জন্য এটা ধূসর বর্ণের হয়, তাই গ্রে ম্যাটার বলা হয়। এবং ভিতরের অংশটা সাদা বর্ণের হয় কারণ সেটা একজন দিয়ে গঠিত, এই জন্য এটার নাম হোয়াইট ম্যাটার, আর এমনি নাম হচ্ছে সেরিব্রাল মেডুলা। আশা করি তোমরা অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে আমি যেই টপিকগুলো আলোচনা করলাম সেটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের জ্ঞানে দিতে পেরেছি। এটা হচ্ছে টোটাল সেই মানে আজকের লেকচার শিটটা, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এক ঝলকে। এটা হচ্ছে টোটাল সেই লেকচার শিট। আচ্ছা, এখন আসো আমরা আবার নতুন একটা টপিকে যাই। যেহেতু আমরা মস্তিষ্ক নিয়ে কাজ করতেছি, আমাদের মস্তিষ্কের দুইটা জিনিস এখন আমাদের জানতে হবে। একটা হচ্ছে মস্তিষ্কের আবরণ, আর আমরা জানি মস্তিষ্কের আবরণের নাম কি, তোমরা অনেকেই জানো, মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনিনজেস। তাহলে এই মস্তিষ্কের যদি আমি বলি আবরণ হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেস নিয়ে আমি সামান্য কিছু কথা বলি, সেটা হচ্ছে এই মেনিনজেসের 3টা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার বা 3টা স্তর থাকে, ঠিক আছে? 3টা লেয়ার থাকে। যাক, এগুলোর ডিটেলস তো আমাদের দরকার নাই, যেটা দরকার সেটা হচ্ছে যদি কোনো কারণে এই মেনিনজেসে প্রদাহ হয় বা কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়, তখন সেই রোগটাকে বলা হয় মেনিনজাইটিস। আচ্ছা, এখন তোমাদের এই যে 3টা লেয়ারের কথা আমি বললাম, লেয়ার 3টার নাম আমি একটু বলে দিই। 3টা লেয়ারের নাম কি, কারণ অনেকে জানার আগ্রহ থাকতেও পারে। আমি 3টা লেয়ারের নাম বলে দিচ্ছি, তোমরা নামগুলো খেয়াল করো। অ্যারাকানয়েড ম্যাটার, ডুরা ম্যাটার, আর আরেকটা লেয়ারের নাম হচ্ছে পায়া ম্যাটার। ঠিক আছে, আরেকটা লেয়ারের নাম হচ্ছে পায়া ম্যাটার। তাহলে অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার এবং পায়া ম্যাটার। ওকে, তাহলে আমাদের লেয়ারের নামগুলো গেল, মোটামুটি আমরা মেনিনজেস সম্পর্কে একটু ধারণা পেলাম। এবার মস্তিষ্কের কার্যকরী এককের নাম কি বলো তো? মস্তিষ্কের কার্যকরী এককের নাম হচ্ছে নিউরন। মস্তিষ্কের কার্যকরী এককের নাম হচ্ছে নিউরন। এই যে দেখো, একটা নিউরনের ছবি তোমাদের সামনে চলে আসছে। তো এই নিউরনের তোমাদের গঠন জানতে হবে, অবশ্যই নিউরনের গঠন জানতে হবে। একটা যদি আমি কোয়েশ্চেন বলি নিউরন থেকে, যে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিউরনের গঠন বর্ণনা করো। আর গঠন মানে অবশ্যই আমাদের পরীক্ষার খাতায় চিত্র দিতে হবে। বায়োলজিতে একটা কথা সব সময় মনে রাখবা, সেটা হচ্ছে যখন কোয়েশ্চেন আমার কাছ থেকে গঠন চাবে, আমাকে অবশ্যই চিত্র দিতে হবে। আচ্ছা, এবার দেখো নিউরনের অংশগুলো কি কি। নিউরনকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষদেহ আর একটা হচ্ছে প্রলম্বিত অংশ। তো কোষদেহ কোনটা? কোষদেহ বেসিক্যালি বোঝানো হচ্ছে এই রিজিয়নটাকে। হ্যাঁ, কোষদেহ বেসিক্যালি বোঝানো হচ্ছে এই রিজনটাকে, এটাকে বলা হচ্ছে কোষদেহ। তো কোষদেহ এর ভিতরে কি থাকে? কোষদেহের ভিতরে আমরা দেখতেই পাচ্ছি একটা কি থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে কোষদেহের ভিতরে আমরা শুধুমাত্র কি পাচ্ছি? নিউক্লিয়াস পাচ্ছি, সুস্পষ্ট একটা নিউক্লিয়াস। এবার দেখো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে কয়টা অংশে ভাগ করা যায়? প্রলম্বিত অংশকে ভাগ করা যায় 2টা অংশে, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। তো অ্যাক্সন আর ডেনড্রাইটের মধ্যে অসংখ্য থাকবে সবসময় কোনটা? ডেনড্রাইট। এই ডেনড্রাইট সবসময় অসংখ্য হবে, কিন্তু অ্যাক্সনের সংখ্যা কখনোই 1-এর বেশি হবে না। তাই দেখো অ্যাক্সনের এখানে লেখা আছে, এটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, ওর নামও অ্যাক্সন, সে নিজেও একজন। তাহলে আমরা মনে রাখবো, যদি আমরা বলা হয় যে প্রলম্বিত অংশে একক সূত্রক হিসেবে নিচের কোনটি থাকে, সেটা হচ্ছে অ্যাক্সন। ঠিক আছে, আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে
ডেনড্রনের এখানে দেখো ডেনড্রাইটের অনেকগুলো শাখা দেওয়া আছে, এগুলো সব হচ্ছে ডেনড্রাইট। এই ডেনড্রাইটগুলোর কতগুলো শাখা দেওয়া। কখনো কি এমন হতে পারে যে কোনো ডেনড্রনই নাই, এমন কোনো নিউরন কি হতে পারে? মানে আমি বুঝাইতে চাচ্ছি, চিত্রটা খেয়াল করো যে এটা হচ্ছে কোষদেহ, এই কোষদেহ দিয়ে নিচের দিকে গঠিত, এটা হচ্ছে একজন, একজনের নিচে এইগুলো হচ্ছে স্পর্শক তন্তু, এটা হচ্ছে নিউক্লিয়াস। এরকম কি কোনো নিউরন হইতে পারে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, হইতে পারে। তাহলে এটাকে কি বলা হয়? এটার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ডেনড্রন আছে? নাই। তাহলে প্রান্ত শুধুমাত্র কোন দিকে? একদিকে, তাছাড়া এদিক এদিক আশেপাশে কোনো বাহু বা প্রান্ত নাই। এজন্য এটাকে বলা হয় ইউনিপোলার। এটাকে বলা হয় ইউনিপোলার, কারণ এটাতে বাহু আছে বা ডিরেকশন আছে শুধুমাত্র একদিকে। কোষদেহ থেকে ডেনড্রন বা প্রলম্বিত অংশ শুধু একদিকে, এদিকে কোনো প্রলম্বিত অংশ বা ডেনড্রন ডেনড্রাইট নাই। কিন্তু এখানে খেয়াল করো, কোষদেহ থেকে একটা আছে হচ্ছে নিচের দিকে, যেটা হচ্ছে একজন, আরও প্রলম্বিত অংশ আছে ডেনড্রন বা ডেনড্রাইটের দিকে। সুতরাং এটা যদি ইউনিপোলার হয়, আমরা এটাকে কি পোলার বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে মাল্টিপোলার, কারণ এটার কোষদেহ থেকে ডিরেকশন অনেক দিকে যাইতে পারে, এজন্য এটাকে আমি বলতেছি মাল্টিপোলার। ঠিক আছে? আচ্ছা, আর ইউনিপোলার, তাহলে এই নিউরনগুলো আমাদের দেহে এক্সিস্ট করে। আবার তাহলে ইউনিপোলার যদি হয়, তাহলে কি বাইপোলার হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই বাইপোলারও হইতে পারে। খেয়াল করো, এটা মনে করো একটা নিউরন, যে নিউরনে শুধুমাত্র একটা এক্সন আছে, সরি একটা ডেনড্রন আছে বা ডেনড্রাইট আছে। তাহলে এটা মনে করো কোষদেহ, আর কোষদেহের বাইরে এটা হচ্ছে ডেনড্রাইট, আর এটা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে বোঝো, এটা হচ্ছে একজন, এটা হচ্ছে ডেনড্রাইট, এটা একজন, আর এটা হচ্ছে সেল বডি বা কোষদেহ। তাহলে এখানে ডিরেকশন কোন দিকে? কোষদেহ থেকে একটা এদিকে, আর এটাতে কোষদেহ থেকে একটা এদিকে। সুতরাং এখানে দুইটা ডিরেকশন হইতে পারে, এজন্য এটাকে আমরা বলতে পারি বাইপোলার। এটাকে বলা যায় বাইপোলার। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা আছে ইউনিপোলার, একটা আছে বাইপোলার, আবার আছে মাল্টিপোলার। ঠিক আছে? এগুলো নিয়ে আরও বিস্তর আলোচনা আছে, কিন্তু তোমাদের এই এসএসসি লেভেলে এগুলো খুব একটা দরকার নাই, তবে তোমাদের আগ্রহের স্বার্থে আমি একটু জানিয়ে রাখলাম। তাহলে সবার কাজ থাকবে নিউরনের চিত্রটা অবশ্যই সবাই প্র্যাকটিস করবা বাসাতে। বইয়ের মতো হুবহু হইতে হবে এমন কোনো কথা নাই। আমাদের নিউরনে যে পার্টগুলো আছে, দুইটা অংশ, কোষদেহ আর প্রলম্বিত অংশ, এই দুইটা অংশ যুক্ত একটা নিউরন আমরা আঁকবো। একটু সুন্দর মতো করে আঁকার চেষ্টা করব, আর অবশ্যই মার্কিংগুলো আমরা স্পষ্ট করে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, নিউরনের ভিতরে আমি এই জায়গাতে কতগুলো ব্লু মার্কিং দিয়ে বক্সের মতো আঁকছি। এগুলোকে বলা হয় কি? এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে মায়েলিন শিট। তার মানে মায়েলিনের একটা আবরণ, যেই আবরণটা এই পুরো একজনটাকে ঘিরে রাখে। দেখো, মাঝখানে মায়েলিনের আবরণটা, এই যে মাঝখানে ব্রেক দিছে, এই যে মাঝখানে যে ব্রেক দিছে, এই ব্রেকটাকে একটা নামে ডাকা হয়। নামটা কি? ওইটার নাম হচ্ছে রেনভিয়ারের নোট। এটাকে বলা হয় রেনভিয়ারের নোট। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো নিউরনের গঠনটা। এবার দেখো, নিউরন নিয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সিনাপস। নিউরন নিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটার নাম হচ্ছে সিনাপস। তো সিনাপসের ক্ষেত্রে দেখো, আমি তিনটা ছবি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে এ, একটা বি, আর একটা সি। আচ্ছা, সিরিয়ালে যাই। দেখো, এখানে এতে বলা আছে একটা আছে ডেনড্রন, আরেকটা আছে একজন। তারপরে আরেকটাতে দেওয়া আছে ডেনড্রন, আরেকটাতেও দেওয়া আছে ডেনড্রন। এরপরে যেটা, এটাতে কোনো মার্কিং দেওয়া নেই, আমি মার্কিং আরেকটু করে দিই তোমাদের সুবিধার্থে। মনে করো এটাতে দেওয়া আছে ডেনড্রন, আর এটা হচ্ছে মাসেল বা মাংসপেশি। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে, এখানে কোন সিনাপসটা আসলে আমাদের দেহে থাকে? একজন আর ডেনড্রাইট, নাকি ডেনড্রন আর ডেনড্রাইট, নাকি ডেনড্রন আর মাসেল? কোনটা আমাদের দেহে পাওয়া যায়? কোন সিনাপসটা আমাদের দেহে পাওয়া যায়? তোমরা একটু আমাকে নিজেরাই অ্যান্সার করতে পারো কিনা দেখো। আচ্ছা, তাহলে সিনাপসের ক্ষেত্রে আমরা বুঝতেছি যে দুইটা নিউরনের সংযোগস্থল যেটা, সেটাকেই আমরা বলতেছি সিনাপস।
এখন সিনাপস মানে যে আমাদের শুধু একজন আর ডেনড্রনের প্রান্ত হইতে হবে, তোমরা যেমন সংজ্ঞা মুখস্থ করে আসো যে একটি নিউরনের একজন এবং একটি নিউরনের ডেনড্রন পরস্পর যেখানে মিলিত হয় সেটাকেই আমরা বলতেছি সিনাপস। কিন্তু সিনাপস আসলে শুধু একজন আর ডেনড্রন না, যে কোনো নিউরনের যে কোনো দুটি প্রান্তই যদি পরস্পর একসাথে মিলিত হয় ওই জায়গাটাকেই আমরা বলতেছি সিনাপস। তো খেয়াল করো এখানে ডেনড্রন আর একজন মিলিত হয়েছে, সুতরাং দুইটা নিউরনের প্রান্ত এখানে মিলিত হয়েছে, এটাকে আমরা বলতেছি সিনাপস। সেমভাবে এখানে একটা নিউরনের ডেনড্রন আর একটা নিউরনের ডেনড্রন পরস্পর এসে মিলিত হয়েছে, সুতরাং এটাকেও আমরা বলতে পারি সিনাপস। এখানে আবার একটা নিউরনের ডেনড্রন আরেকটা মাংসপেশি বা মাসেলের সাথে এসে মিলিত হয়েছে, সুতরাং এটাকেও আমরা বলতে পারি সিনাপস। তাহলে সিনাপস কথার অর্থ কি? সিনাপস কথার অর্থ হচ্ছে দুটি নিউরন পরস্পর যেখানে এসে মিলিত হইল সেটাকেই আমরা বলতেছি সিনাপস। অ্যান্ড সিনাপস এখানে এবিসি তিনটা ক্যাটাগরি আমি দিলাম, অ্যান্ড তিনটা ক্যাটাগরির আমাদের একটু নামটা আমরা জেনে নিই, যেহেতু আমরা তিন ধরনের সিনাপস এখানে দেখলাম। যেমন দেখো ডেনড্রন আর একজন, এটাকে আমরা কোন ধরনের সিনাপস বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ডেনড্রো একজনিক বা এক্সোডেনড্রাইটিক। এক্সোডেনড্রাইটিক সিনাপস যে কোনো একটা নামে ডাকা যাবে। বিতে যেটা দিলাম সেটা হচ্ছে ডেনড্রাইটিক সিনাপস। ডেনড্রাইটিক সিনাপস। এখন এটার নাম কি? এটাকে সিনাপসের চাইতে আমরা জাংশন বলে বেশি ডাকি। কি জাংশন বলা হয় এটাকে? যেহেতু এখানে একটা নিউরন আছে তাই এটাকে নিউরো, আর যেহেতু একটা মাসেল আছে তাহলে এটাকে আমি বলতে পারি নিউরো মাস্কুলার জাংশন। এটাকে আমি বলতে পারতেছি নিউরো মাস্কুলার জাংশন। তাহলে আশা করি তোমরা সিনাপসের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখানে স্নায়ু উদ্দীপনা, মনে করো যদি এখানে এসে একটা স্নায়ু উদ্দীপনা উপস্থিত হইল, যে স্নায়ু উদ্দীপনাটা এই নিউরন থেকে এই নিউরনে ট্রান্সফার হবে, তো সেখানে ট্রান্সফার হওয়ার বেশ কিছু মেকানিজম আছে, সেটা আমি আজকে আলোচনা করব না, ওটা একটা লং কনসেপ্ট। সো এই নিউরন থেকে এই নিউরনে ট্রান্সফার হয়ে এইভাবে করে এক নিউরন থেকে আরেক নিউরনে সেটা ট্রান্সফার হবে। এখন দেখো যেই নিউরনে আগে সিগন্যালটা আসলো এটাকে আমরা বলতেছি প্রি সিন্যাপটিক নিউরন। এখন প্রিসিন্যাপটিক নিউরনের যেই প্রান্তটা সিনাপসের সাথে মিলিত হয়েছে এই প্রান্তটার নাম কি? এই প্রান্তটার নাম হচ্ছে নব। সুতরাং বলা যায় এটার নাম হচ্ছে প্রিসিন্যাপটিক নব। এটার নাম হচ্ছে প্রিসিন্যাপটিক নব। সেমভাবে যেটাতে পরবর্তীতে সিগন্যাল ট্রান্সফার হইলো এটাকে আমি বলতে পারি পোস্ট সিন্যাপটিক নিউরন। যেহেতু এই প্রান্তটাকে আমি বলতেছি নব, সুতরাং ওভারঅল আমি বলতে পারি এই প্রান্তটার নাম হচ্ছে পোস্ট সিন্যাপটিক নব। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো, প্রি সিন্যাপটিক কাকে বলে, পোস্ট সিন্যাপটিক কাকে বলে। প্রি মানে পূর্বে, পোস্ট মানে পরে, এই জন্য এই নামকরণটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে আশা করি তোমরা সিনাপসের বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আমি নিউরনের কনসেপ্টটা শেষ করে এখন দেখো আমাদের নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড নিয়ে আমি একটু আলোচনা করি। গ্ল্যান্ডের ক্ষেত্রে এখানে দেখো আমি দুই ধরনের প্রকারভেদ দিছি, একটা হচ্ছে বহিঃক্ষরা বা এক্সোক্রাইন, আর একটা হচ্ছে অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন। তো এন্ডোক্রাইনে দেখো আমি একটু স্টার মার্ক দিছি, কারণ তোমাদের কনসেপ্টে এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা যেটা সেখান থেকে কোয়েশ্চেনটা একটু বেশি হয়, এই জন্য আমরা এক্সোক্রাইন বা বহিঃক্ষরাটা খুব একটা বেশি পড়বো না। এখান থেকে কিছু ক্রাইটেরিয়া আমরা জেনে নিব। সেটা হচ্ছে বহিঃক্ষরার ক্ষেত্রে কমন একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই গ্রন্থি যেগুলো আমি নাম লিখছি, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এদের সবার নালী বিদ্যমান। কি বিদ্যমান? নালী। তার মানে এই গ্রন্থি থেকে যাই বের হবে না কেন সেটা নালীর মাধ্যমে পরিবাহিত হবে। এরপর এই গ্রন্থিগুলো থেকে যা ক্ষরণ হবে তাদেরকে ডাকা হয় এনজাইম নামে। তাহলে আমরা বলতে পারি বহিঃক্ষরা থেকে যেটা ক্ষরিত হয় তার নাম হচ্ছে এনজাইম। এরপর
যে এনজাইমটা খরিত হবে সেই এনজাইমটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা নিয়ন্ত্রিত? হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। কোনো না কোনো হরমোন এই প্রত্যেকটা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। এরপরে বলতে পারি এখান থেকে যে এনজাইমগুলো খরিত হবে সেই এনজাইমগুলোর কার্যক্ষমতা হরমোন অপেক্ষা কম। হরমোন অপেক্ষা কম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে পারি, সেটা হচ্ছে এদের কার্যক্ষেত্র সুনির্দিষ্ট নয়। এদের কার্যক্ষেত্র সুনির্দিষ্ট নয়। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এখন দেখো লালাগ্রন্থি, গ্যাস্ট্রিক, আন্ত্রিক এগুলো তোমরা পরিপাক অধ্যায়ে পেয়ে যাবা। লালাগ্রন্থিতে আমরা জানি লালাগ্রন্থির সংখ্যা কত। লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 পেয়ার বা 3 জোড়া বা 6টি। গ্যাস্ট্রিক গ্রন্থিতেও বেশ কিছু ধরনের কোষ আছে, আন্ত্রিক গ্রন্থিতেও বেশ কিছু ধরনের এনজাইম আছে যেগুলো শর্করা, স্নেহ এবং প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে। তো যেহেতু আমাদের বহিঃক্ষরা থেকে তেমন খুব একটা কোয়েশ্চেন আসে না, এই জন্য আমরা শুধুমাত্র এমসিকিউ আর খ নাম্বারের জন্য এই জিনিসগুলো একটু মনে রাখবো। যদি আমাকে বলে এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য কী, তখন আমি এই কথাগুলো লিখতে পারি। সো এই জিনিসগুলোই আমরা খালি একটু মাথায় রাখি। এবার আসো আমরা অন্তঃক্ষরা গ্রন্থিতে যাই। অন্তঃক্ষরা গ্রন্থির সেম কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি কি? 1 নাম্বার, এদের কোনো নালী নাই। এদের কোনো নালী নেই। তো যেহেতু নালী নাই, তাহলে যেটাই খরিত হয় সেটা কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে বাহিত হয়। এরপর রক্তের মাধ্যমে কি বাহিত হয়? হরমোন। সুতরাং এটা কি ক্ষরণ করে? হরমোন ক্ষরণ করে। এবার আমরা বহিঃক্ষরার সাথে একটু বিষয়গুলো মিলাই। দেখো এনজাইম খরিত হয়েছিল, কিন্তু ওখানে হচ্ছে হরমোন। এরা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত। এরা কি এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হবে? না। তাহলে এখানে আমি লিখতে পারি এরা এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত নয়। এরপরে আমরা বলতে পারি কি, এদের কার্যক্ষমতা এনজাইম অপেক্ষা বেশি। এনজাইম অপেক্ষা বেশি কার্যক্ষমতা বিশিষ্ট। আবার বলতে পারি এদের কার্যক্ষেত্র সুনির্দিষ্ট। তাহলে এই কনসেপ্টে এখানে আমি সবগুলো লিখলাম অন্তঃক্ষরার বৈশিষ্ট্য, এখানে লিখলাম আমি বহিঃক্ষরার বৈশিষ্ট্য। তাহলে অন্তঃক্ষরার বহিঃক্ষরার আমার একটা পার্থক্য এখানে হয়ে গেল, বা এনজাইম আর হরমোনের একটা পার্থক্য এখানে তৈরি হয়ে গেল। এবার দেখো আমি বেশ কিছু অন্তঃক্ষরা গ্রন্থির নাম লিখছি। এখানে প্রথমেই যেটা লিখছি তার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। তো পিটুইটারি গ্ল্যান্ড যেটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। এটাকে প্রিন্সিপাল গ্ল্যান্ড বলা হয়। আকৃতির দিক থেকে সবচাইতে ক্ষুদ্রতম, তবে কাজের দিক থেকে সর্বাধিক কাজ সম্পাদনকারী একটা গ্রন্থি হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি। তো পিটুইটারি যেটা, এটার আবার খণ্ড হচ্ছে 2টা। কয়টা খণ্ড? 2টা খণ্ড, অগ্র পশ্চাৎ, অগ্র এবং পশ্চাৎ খণ্ড। তো অগ্রখণ্ড যেটা, সেখান থেকে বেশ কিছু হরমোন খরিত হয়। সেই হরমোনগুলোর নাম আমাদের জানতে হবে। যেমন গ্রোথ হরমোন, এরপর থাইরয়েড উদ্দীপক হরমোন। এখানে TSH লিখলাম,
TSH কথার অর্থ কি? TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখানে স্টিমুলেটিং কথার অর্থ হচ্ছে উদ্দীপক, মানে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করবে এমন একটা হরমোনের নাম হচ্ছে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো আসে অধিকাংশই হয় হচ্ছে উদ্দীপক হরমোন। পিটুইটারি গ্রন্থি থেকে যেই হরমোনগুলো আসে তার অধিকাংশই হচ্ছে উদ্দীপক হরমোন। এরপরে দেখো আর কি কি খরিত হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বললাম, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরপরে প্রোল্যাকটিন হরমোন, এরপরে লুটিনাইজিং হরমোন। যাক, তো এই জিনিসগুলো খুব ডিটেলসে তোমাদের দরকার নাই, তবে তোমাদের হরমোনের নামগুলো জানতে হবে। কাজ তোমরা জানো বা না জানো, তবে হরমোনের নামগুলো জানতে হবে। আর অবশ্যই পিটুইটারি গ্রন্থি যখন বলবো তখন এই কথাটা আমাদের বলতে হবে যে থাইরয়েড পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো আসে সেগুলো অধিকাংশই হচ্ছে উদ্দীপক হরমোন, যা অন্যান্য গ্রন্থিকে উদ্দীপিত করে তাদের ক্ষরণ হইতে সহায়তা করে বা তাদের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেমন পরের ধাপে আমরা দেখতেছি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন আসে সেটার নাম আমাদের জানতে হবে। তো থাইরয়েড গ্রন্থি থেকে প্রথমে যেটা আসে সেটা T3, এরপরে T4, এরপরে বলতে পারি আমরা ক্যালসিটোনিন, এরপর একটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। এই তিনটা হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে পিটুইটারি গ্রন্থি থেকে যদি TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এসে এই থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত না করে তাহলে এই তিনটা হরমোন খরিত হবে না। ঠিক আছে, এবার দেখো প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে আমাদের জানতে হবে এখানে গ্রন্থির সংখ্যা কত। প্যারাথাইরয়েড হচ্ছে 4টি গ্রন্থি থাকে, 4টি গ্রন্থি থাকে। এখান থেকে যেই হরমোন আসে তার নাম হচ্ছে প্যারাথরমোন। এটার নাম হচ্ছে প্যারাথরমোন, যেটাকে সংক্ষেপে PTH বলা যায়। এরপর থাইমাস থেকে থাইমোসিন। এগুলো তোমাদের কাজ খুব একটা জানার দরকার নাই বা হরমোনের নামও জানার দরকার নাই। এখান থেকে এটা জানতে হবে যে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এরপরে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এই অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল বলতে বোঝাচ্ছে কোনটাকে? দেখো, এটা যদি আমাদের কিডনি হয়, এটা ধরে নিলাম আমাদের কিডনি, এই কিডনির উপরে, তো এটা যদি একটা কিডনি হয়, কিডনির উপরে টুপির মতো একটা গ্রন্থি থাকে যেটার নাম হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এই যে দেখো, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। ঠিক আছে, এখান থেকেও বেশ কিছু হরমোন আছে যেগুলো আজকে আমরা বিস্তর আলোচনা করব না, আমরা জাস্ট একটু গ্রন্থির নামগুলো জেনে যাই। এরপরে দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কোথায় আছে? এটা অবস্থান করে অগ্নাশয়। আমি এটা একটু তোমাদের দেখাই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায় থাকে। আচ্ছা, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা, এটা থাকে হচ্ছে আমাদের অগ্নাশয়। আচ্ছা, এটা ধরো আমি আঁকলাম একটা অগ্নাশয়। এই অগ্নাশয় এটা হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। এটা আমি আঁকছি, এটা হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। কেন এটাকে মিশ্র গ্রন্থি বলা হয়? কারণ এখানে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটি অংশই অবস্থান করে। এখানে অন্তঃক্ষরাও থাকে এবং বহিঃক্ষরাও থাকে, দুই ধরনের অংশ এখানে অবস্থান করে, তাই এটাকে বলা হয় মিশ্র গ্রন্থি। আচ্ছা, তো পুরো অগ্নাশয় জুড়ে কতগুলো ক্ষুদ্র 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 বিন্দুর মতো লোবিউল বা অ্যাসিনাস থাকে, যেগুলো বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে যেগুলোকে বলা হয় লোবিউল, এগুলোকে বলা হয়
লোবিউল, যেটা বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। কিন্তু একটি নির্দিষ্ট স্থানে এটা গোল আকৃতি জুড়ে এক ধরনের স্পেসিফিক অংশ তৈরি করে, যেটাকে অনেকটা দ্বীপের মতো দেখায়, যে পুরো একটি সাগরের মধ্যে একটি দ্বীপ। এটাকে বলা হয় আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ, এই ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ যেটা, শুধুমাত্র এটাই কাজ করে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে। কারণ এখান থেকে 4 ধরনের কোষ পাওয়া যায়। কি কি? আলফা, বিটা, ডেল্টা আর গামা। তো আলফা, বিটা, গামা, ডেল্টা এই 4 ধরনের কোষ থেকে 4 ধরনের পদার্থ খরিত হয়। ওই ক্ষরণগুলো তোমাদের নামগুলো জানতে হবে। যেমন আলফা থেকে খরিত হয় গ্লুকাগন, বিটা থেকে খরিত হয় ইনসুলিন, ডেল্টা থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন, আর গামা থেকে খরিত হয় পিপি বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো সর্বোপরি গ্ল্যান্ড নিয়ে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে থেকে কোয়েশ্চেনে আসার মতো টপিক হচ্ছে, যেমন এটা বলতে পারে যে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। তাহলে এটা একটা কোয়েশ্চেন হতে পারে যে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। এরপরে আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা এই দুইটার পার্থক্য লিখো। এটাও একটা কোয়েশ্চেন হইতে পারে। এরপরে তোমাকে বলতে পারে বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য লিখো, অন্তঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য লিখো, আসতে পারে। ঠিক আছে, তাহলে গ্রন্থি থেকে তোমাদের এই বিষয়গুলো জানলেই মোটামুটি হবে। এই বিষয়গুলো একটু ভালোভাবে বইয়ের সাথে মিলিয়ে তোমরা চর্চা করবে। আর লেকচারে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি সেগুলো একটু ডিটেলসে বইও পড়তে পারো, দেখবে ইনশাল্লাহ তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো ফাইনালি এগুলোই ছিল আজকে আমাদের টপিক। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য। আর এখানে কি কি অর্গানের ছবি দেওয়া আছে, কে কোন মুডে আছে, যদি পারেন সবাই একটু বলে দিয়েন কমেন্ট সেকশানে কেমন হয়েছে ক্লাস, বা কোনো কোয়েশ্চেন থাকলেও সেটা করতে পারেন কমেন্ট সেকশানে। আর যদি কোনো টপিকে নেক্সট কোনো ক্লাস চান সেটা আমাকে কমেন্ট বক্সে একটু জানায়েন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট, শুভরাত্রি।